দীঘার একটি হোটেলে বসিরহাটের থেকে একটি ছেলে কাজ করতে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরে তার সাথে ঘটে ভয়ঙ্কর কিছু ভৌতিক ঘটনা। শুধু তার সাথে নয়, যে যে পরবর্তীকালে সেই রুমটায় প্রবেশ করেছিল তাদের সাথেও কিছু ভৌতিক ঘটনা ঘটে গিয়েছিল। বন্ধুরা, যেটা শুনলে আপনারা সবাই চমকে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভৌতিক ঘটনাটি। আজকের এই যে ঘটনাটি আমাকে পাঠিয়েছে তার নাম রাকেশ। রাকেশ আমার থেকে ছোট, তাই ওর নাম ধরেই আমি ওকে ডাকছি। রাকেশের বাড়ি বসিরহাট। রাকেশের এক দিদি আছে, দিদির বিয়ে হয়ে গেছে। রাকেশ সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। ওর বাবা কিন্তু একটা জমিতে চাষ করে, ওই ভাগ চাষির কাজ করে আর কি। তেমন সংসারটা না চলে না। এদিকে ছেলে যে আরো পড়াশোনা করবে, গ্রাজুয়েশন কমপ্লিট করবে, তারপরে আরো অনেক কিছু করবে বা চাকরির জন্য পড়াশোনা করবে, তার একটা লম্বা প্রসেস। সেই সময়টা ওর হাতে নেই। সংসার চলছে না ঠিক মতো, টাকা আসবে কোথা থেকে? রাকেশ তাই নিজের পড়াশোনাকে স্যাক্রিফাইস করে রাকেশ কাজের মধ্যে ঢুকে গেল। রাকেশের যেখানে বাড়ি সেখানে কিন্তু পড়াশোনা টুকটাক করলেও সবাই ওই কাজের মধ্যেই না তাড়াতাড়ি ঢুকে যায়। কেউ মাধ্যমিক দেওয়ার পরে ঢুকে যায়, কেউ আবার উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে। কারণ সবারই তো ওখানে মোটামুটি একটু আর্থিক সচ্ছলতা কম, তাই তাদের অল্প বয়স থাকতে থাকতেই কাজে ঢুকে যেতে হতো, ইচ্ছা না থাকলেও। রাকেশের ক্ষেত্রে সেটাই হয়েছিল। ওদের পাড়ার যে আরো ছেলেরা ছিল অনেকেই কিন্তু আবার কুয়েত চলে গেছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে, অনেকে দুবাই গেছে। রাকেশেরও কিন্তু ইচ্ছা ছিল বিদেশে যাবে। আর সত্যি বলতে ওইখানে যদি একবার কেউ যেতে পারে না, তার আর পিছন ফিরে তাকাতে হয় না। এদিকে রাকেশকে তার বন্ধু যে কুয়েতে থাকে, ওই পাড়াতত্ত্ব বন্ধু আর কি, সে বলল যে কুয়েতে একটা ভ্যাকেন্সি ফাঁকা আছে, তুই এরকম কুয়েতে চলে আয়। কিন্তু তার জন্য একজনকে ৭৫,০০০ টাকা দিতে হবে। এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে এরকম বিদেশে যেতে গেলে একজন থাকে যার সোর্সে যেতে হয় আর কি, সেই কাগজপত্রগুলো সব দেয়, তাকেই টাকা দিতে হয়। তো সেইভাবে কিন্তু ৭৫,০০০ টাকা দিল। কোথা থেকে দিল? লোন নিয়ে দিল। তার বাবা কষ্ট করে একটা লোন তুলে ওকে টাকাটা দিল। বলল যেভাবে হোক অন্তত প্রথম মাসটা কষ্টে মষ্টে লোনটা দিয়ে দেবে, তারপরও যদি চলে যায় তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। অনেকটা রিস্ক নিয়ে কিন্তু ওই টাকাটা তুললো এবং তাকে দিয়ে দিল। এদিকে কলকাতায় গেল রাকেশ মেডিকেল করার জন্য, কিন্তু সেখান থেকে তাকে বলা হলো তার লিভারে কি একটা প্রবলেম ধরা পড়েছে, বিলিরুবিনে কি একটা সমস্যাও দেখা দিয়েছে তার। তো সেখান থেকে আবার এটাও বলেছিল যে তুমি যদি চাও তাহলে তুমি দিল্লি যেতে পারো, সেখান থেকে তুমি আবার মেডিকেল করে দেখাতে পারো, কারণ এখান থেকে যদি তোমাকে আমি লাস্ট সার্টিফিকেট দিয়ে দিই তাহলে কিন্তু তোমার বিদেশে যাওয়ার যে ব্যবস্থাটা ওটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। আবার সে রিস্ক নিল, আবার গেল দিল্লিতে। কিন্তু সেখান থেকে আবার জানানো হলো যে তার বুকে কাফ জমেছে, তাই সেখানে সে কোনো মতেই যেতে পারবে না। কি একটা পরিস্থিতি ভাবুন। খুবই একটা গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছে রাকেশ, আর যেখানে এতগুলো টাকা একজনকে দেওয়া হয়ে গেছে অলরেডি, আর তারপরে এই যে মেডিকেল করাতে হচ্ছে সেখানেও তো অনেকগুলো টাকা। আর তারপরে যখন জানা গেল যে সে যেতে পারবে না, মেডিকেলে কিছু সমস্যা রয়েছে, আর পরে সে এটাও জেনেছে যে কুয়েতে যাওয়ার ক্ষেত্রে নাকি অনেক সমস্যা দেখা যায়। ইচ্ছা করে নাকি এরকম অনেকে করে যে দুবাই যাও, ঠিক আছে মেডিকেল একদম পুরো সাফ করে দেবে, মানে পুরো ক্লিয়ার করে দেবে আর কি, কোনো ব্যাপার নেই। কিন্তু কুয়েতে যেখানে টাকার পরিমাণটা বেশি সেখানে নাকি এরকম করে, একটু সামান্য সমস্যার জন্য ওরা নাকি আটকে দেয়। আপনারা তো অনেকে ভাবছেন যে আমি কথাগুলো কেন বলছি। এই কথাগুলো বলার কিন্তু একান্তই দরকার আছে। পরবর্তী যে ঘটনা ঘটবে তার সাথে কিন্তু এই ঘটনাগুলো জড়িত। কারণ কি একটা পরিস্থিতিতে পড়ে, কি একটা চাপের মুখে পড়ে সে ওই জায়গা থেকে বেরোতে পারবে না, কারণ তার এতগুলো দেনা হয়ে গেছে চারিদিকে, তার তো কাজ ধরতেই হবে। সে তখন কি করবে? তখন তার বন্ধুকে সে বলল এরকম এরকম সমস্যা, আমার কিন্তু অনেক টাকার এরকম দেনা হয়ে গেছে, বাবার পক্ষে পসিবলই নয় টাকাটা দেওয়া, আমি এখন কি করব? ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছে বাড়ির প্রত্যেকটা মানুষ। সেই সময় কিন্তু সেই বন্ধু যে কুয়েতে থাকে সে কিন্তু যোগাযোগ করে রাকেশকে জানালো যে দীঘাতে এরকম একটা হোটেল আছে, যে হোটেলে এরকম লোক দরকার। হোটেলটা 4 তলা, ভালো হোটেল, একদম এক্সপেন্সিভ হোটেল। সেখানে গেলে মোটামুটিও ভালো মাইনে পাবে এবং আশা করি এই যে লোনটা এটা দিতে প্রবলেম হবে না। শুনলো সেই কথা,
বলল যে ওখানে যাবে, ও যা টাকায় দিক না কেন খাওয়া পড়া তো ওখান থেকেই দেবে, হোটেল থেকে নাকি খাওয়া পড়াটা দেবে, থাকারও টাকা পয়সা লাগবে না। অতএব যে টাকা পাবে নিজের কাছে 500-600 রেখে বাকি টাকা কিন্তু পাঠিয়ে দিলেই ওর বাবার যে দেনা ওটা ভালো করে দিতে পারবে, মানে টাকা দিতে, লোনের টাকা দিতে আর কোনো সমস্যা হবে না। তাই চলে গেল দীঘাতে কাজ করার জন্য রাকেশ। যে হোটেলে রাকেশ গিয়ে উঠেছিল সেখানে নিচের তলায় একটা স্টাফদের রুম আছে, সেখানে তারা থাকে। তার পাশে কিচেন রয়েছে, সেখানে রান্না বান্না করতে হয়। প্রথমে গিয়ে কিন্তু রাকেশ রান্না বান্না করতে পারবে না, প্রথমে গিয়ে তার থালা বাসনই মাজতে হবে। তাতে রাকেশের কোনো দুঃখ নেই, কারণ যেহেতু তার টাকার দরকার তাই সে সমস্ত কাজই করতে পারে, কোনো কাজই ছোট হয় না। এই ঘটনা ঘটেছে প্রায় অলরেডি 3 বছর কিন্তু হয়ে গেছে। আর সেই সময় রাকেশ ট্রেনে করেই হাওড়া থেকে দীঘা গিয়েছিল। প্রথম দিন গিয়ে তো আর কোনো কাজ করবে না, প্রথম দিন একটু দেখে শুনে নেবে, কি কাজ করতে হবে জেনে নেবে, তার পরের দিন থেকে সে কাজ শুরু করবে আর কি। সেখানে গেল, সমস্ত কিছু বুঝে নিল, আর তাকে বলা হলো যে এটা রান্নাঘর, এখানে সমস্ত যে বাসন কোসন হবে সেগুলো পরিষ্কার করতে হবে আর কি। আরও সব বন্ধুরা রয়েছে, তারাও এরকম পরিষ্কারের কাজ করে, অনেকে রান্না বান্না করে। রাকেশ যখন গেল সমস্ত কিছু দেখাশোনার জন্য, যে কোথায় গিয়ে ভালো করে দেখেনি, তো রাকেশ তখন না দেখেছিল যে এখন যে রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে কিচেন হিসাবে, একদম পুরো মডিউলার কিচেন করা হয়েছে, সেখানে তার পাশে কিন্তু একটা ভগ্নপ্রায় ঘর রয়েছে, যেটা দেখে মনে হচ্ছে আগে কিচেনই ছিল। একদম সুন্দর করে বেসিন টেসিন সমস্ত কিছু সেখানে করা, এখন পুরো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এটা কিন্তু পুরো গ্রাউন্ড ফ্লোরে, একটু পাশের দিকে আর কি। সেই ঘরের দরজা কিন্তু পুরো বন্ধ, তালা দেওয়া, কিন্তু সেই ঘরের জানলাটা একটু ভাঙা রয়েছে। আর সেখান থেকে এসে দেখে বুঝতে পারছে যে ঘরটার অবস্থা খুব একটা ভালো নয়। রাকেশের না প্রথমে একটু খটকা লাগলো, এত ভালো একটা হোটেল, এত সুন্দর দেখতে, আর যেহেতু ওই যে রান্নাঘরটা এটা ছিল আগে, ওটা কিন্তু পেছন দিকে, ওখানে লোকজন যাতায়াতের প্রশ্নই আসে না, একটু পেছনের দিকে সেই কিচেনটা, আর তার অনেকটাই আগে স্টাফ রুম, আর তার পাশে লাগোয়াই রয়েছে এখনকার যে মডিউলার কিচেন সেটা আর কি। রাকেশ তখন না জিজ্ঞেস করে বসলো একজন ছেলেকে আর কি, ওর একটা সমবয়সী একটা ছেলেকে, যে ওটা কি আগে রান্নাঘর ছিল, ওটা বন্ধ দেখছি, ওটা ঠিক করতে পারো তো, এই পুরো হোটেলটা এত সুন্দর, এর সাথে তো কিচেনটা মানাচ্ছে না, কেমন যেন অড লাগছে। তখন একটা ছেলে বলল, কি জানি, এখানকার মালিক তো বলে গেল ওদিকে না ঢুকতে, এদিকে কাজকাম করতে, আর ওদিকে তো যাওয়ার প্রশ্নই আসে না, কোনো তো কিছু ওদিকে নেই। আর সত্যি বলতে এখানে যারা আসে অতিথি, তারা তো আর এদিকে আসবে না, এদিকটা আসার প্রশ্নই আসে না, কারণ এদিকে কোনো রুমই নেই থাকার জন্য। গ্রাউন্ড ফ্লোরে আরো রুম আছে, কিন্তু সেখানে থাকলেও এদিকটা কেউ আসে না, তাই হয়তো মালিক ঠিক করেনি। তবু একটু খটকা লাগছিল যে একটা এই রুমের জন্যই পুরো শোভা নষ্ট হচ্ছে, হয়তো কেউ দেখতে পারছে না, কিন্তু আমরা তো পারছি। আমাদের কাছে তো কেমনটা দেখতে লাগছিল যে এত সুন্দর একটা হোটেল, সেখানে এরকম একটা খারাপ দেখতে ভগ্নপ্রায় একটা রুম থাকবে। তবুও সে কিছু বলেনি, তার একটু খটকা লেগেছিল তাই জিজ্ঞেস করেছিল, কিন্তু প্রথম দিন গিয়ে তো সে আর কিছু আর জিজ্ঞেস করতে পারে না, সেটা উচিত হবে না, তাই আর কিছু রাকেশ জিজ্ঞেস করেনি। সেই দিন সন্ধ্যাবেলা আবার গিয়েছিল, 2-3টে বন্ধু অলরেডি এইটুকু সময়ের মধ্যে হয়ে গেছে। আর এটা সত্যি কথা, ছেলেদের কিন্তু বন্ধু বানাতে খুব একটা বেশি সময় লাগে না, আর তারা খুব তাড়াতাড়ি মিশতেও পারে। আর রাকেশ যেহেতু অল্প বয়স্ক একটা ছেলে, আর ওই হোটেলে কিন্তু আরো অল্প বয়স্ক অনেক ছেলে ছিল, যারা থালা বাসন মাজার কাজ করে, যারা রুম সার্ভিস দেয়, যারা রান্না করে, ওরা একটু সিনিয়র, কিন্তু এই যে বাকি যারা রয়েছে যারা থালা বাসন মাজার কাজ করে, রুম সার্ভিস দেয়, আরো অনেক কাজ কাম করে, তাদের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল রাকেশের। তাদের মধ্যে 2-1জনের সাথে সন্ধ্যাবেলায় সমুদ্র পাড়ে ঘুরতেও গিয়েছিল। প্রথম দিন সে গেছে, এর আগে কিন্তু রাকেশ কোনোদিনও এই সমুদ্র দেখতে পায়নি, আসেনি কখনো, কে নিয়ে আসবে তাকে, তাই তার খুব ভালোও লাগছে। সেখান থেকে সকাল সকাল চলে আসলো, কারণ কাল সকাল থেকে তার কাজ শুরু হবে। ওখানে কিন্তু একটা স্টাফ রুম নয়, 2টো স্টাফ রুম আছে, কারণ অনেকজন স্টাফ রয়েছে, তো একটা রুমে সবাই থাকতে পারে না। একটা রুমের মধ্যে জুনিয়ররা থাকে, একটা রুমের মধ্যে সিনিয়ররা থাকে। আর যে রুমে রাকেশ ছিল সে রুমে না কোনো খাট ছিল না, ওরা নিচে বিছানা পেতে সেখানে শুতো আর কি, তাই অনেকে মিলে শুতে সমস্যা হতো না। প্রথম দিন তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল রাকেশ। কোথায় কি হয়েছে, কি আওয়াজ, এসব কিন্তু রাকেশ কিছু বুঝতেই পারেনি। সেই রাতটা খুব ভালোভাবে ঘুমিয়েছে। পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেছে, আর সেটা একেবারে পিক টাইম, প্রচুর মানুষজন আসছে। এমনও কিন্তু হচ্ছে যে অনেকে এসে কিন্তু সেখান থেকে ফিরেও যাচ্ছে, রুম পাচ্ছে না, তাই পুরো একেবারে সমস্ত রুম বুকড হয়ে গেছে। রাকেশ তার কাজ শুরু করে দিয়েছে।
সব সময় তো আর থালা বাসন মাজতে হচ্ছে না, কারণ একটা নির্দিষ্ট টাইম থাকে যে ওই টাইমে থালা বাসনটা মাজতে হবে, তারপরে সে ঘুরে বেড়াতে পারে বা অন্য কাজে হেল্পও করতে পারে, না করলে কোনো সমস্যা নেই। তো সকালবেলায় নিজের কাজটা যারা ব্রেকফাস্ট করে আর কি, সেই সব থালা বাসনগুলো ধোয়ার পরে না রাকেশ একটু বেরিয়েছিল সেই কিচেন থেকে। বেরোনোর পরে ওটা কিন্তু পিছন দিকে, ওখানে যাওয়ার কিন্তু কোনো প্রশ্নই আসে না। অতএব যদি কোনো কাজ থাকে তাহলে সেটা কিন্তু এই সামনের দিকে, যেটা আর কি মেন লিভিং রুমটা রয়েছে, যেখানে রিসেপশনিস্টরা বসে, সেই দিকেই আসতে হবে, পেছন দিকে যাওয়ার কোনো দরকারই পড়ছে না। যখন সে আবার এই সামনের দিকে আসবে তখন না হঠাৎ রাকেশের মনে হচ্ছে যে পেছন দিকটা কেমন যেন তাকে ডাকছে, পেছনে যে ঘরটা। রাকেশ কিছু না বুঝেই না পেছন দিকে তাকিয়ে পড়েছে। কিচ্ছু নেই সেখানে, শুধু একটা ভগ্নপ্রায় রুম পড়ে রয়েছে, আর সেখান থেকে মনে হচ্ছে ওই রুমটাই কোনো মানুষ হয়ে তাকে ডাকছে, তাকে বারবার করে বলছে যে এই রুমের মধ্যে আসো, তোমাকে আমার কিছু বলার আছে। রাকেশের না হঠাৎ করে এরকমই মনে হলো। ও ভাবছে এরকম হবার কারণ কি। ওনার সামনের দিকে আর যায়নি, পেছন দিকে রুমের দিকে হাঁটা দিয়েছে। রুমে তালা দেওয়া রয়েছে, জানলাটা কিন্তু একটু ভাঙা। জানলাটা খুলতে যাবে সেই সময় তার একটা বন্ধু, যে একদিনের মধ্যে তার বন্ধু হয়ে গেছে, সে না ডাক দিয়েছে তাকে যে রাকেশ কি ব্যাপার, ওদিকে যাচ্ছিস কেন, এদিকে আয়। রাকেশ আবার চলে এসেছে, বলছে ওদিকে কেন গেছিস? ওদিকে কিন্তু মালিক যেতে বারণ করেছে, আর কালকে যেহেতু তুই নতুন এসেছিলিস তাই তোকে কিন্তু কিছু বলা হয়নি, তো ভেবেছিলাম পরে বলবো। ওদিকে যাস না, ওটা কিন্তু খুব একটা সুবিধার জায়গা নয়, কারণ ওই ঘর থেকে কিন্তু আমাদের অনেক সিনিয়ররা যারা এখন রান্না করে তারা কিন্তু অনেক আওয়াজ টাওয়াজ পেয়েছে ওখানে। একজনের সাথে অনেক কিছু ঘটেও গিয়েছিল, সে তো প্রায় মরো অবস্থা, তারপর সে বাড়ি চলে যায়, এখানে আর আসেনি, তাই তোকে বলে দিলাম ওখানে যাওয়া কিন্তু বারণ। এদিকে রাকেশ কথাটা শুনে না পুরো হতভম্ব হয়ে গেছে। কি ঘরের মধ্যে থাকতে পারে যে কারণে যেতে বারণ করছে? আর একটা ছেলের সাথে কি হয়েছিল যে সে এরকম ওখানে গিয়ে একদম তার অবস্থা কাহিল হয়ে গেছে, সেখান থেকে চলে গেছে আর আসেনি কখনো। তখন রাকেশ জিজ্ঞেস করে ফেলেছে ওই ছেলেটিকে যে কি হয়েছিল। বলছে এখানে দাঁড়িয়ে আর কিছু বলতে পারছি না, তুই এখান থেকে চল, তোকে আমি পরে রাত্রের দিকে সমস্ত ঘটনা জানাবো, এরপরে তো অনেক কাজ আছে, তোর যদি অন্য কোনো কাজ থেকে সেরে নে আবার কিন্তু কাজে লেগে পড়তে হবে। রাকেশ আর কিছু জিজ্ঞাসা করেনি তখনকার মতো। তারপর কিছুক্ষণ বাইরে থেকে আবার কিচেনে চলে গিয়েছিল, কিছু সবজি কাটায় হেল্প করছিল। তারপর থেকে রাকেশ কিন্তু আর একটুও টাইম পায়নি, কারণ দুপুরের দিকে আরো ব্যস্ততা বেশি থাকে, অনেক কাজ থাকে, হেল্প করতে হয় অনেক কিছুতে, সেগুলো করে যাচ্ছিল। আবার সন্ধ্যা হলো, সন্ধ্যাবেলা আবার তারা বেরোলো, তারপরে আবার হোটেলে ফিরে আসলো। রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে ওরা সবাই শুয়ে পড়েছে নিচে বিছানা পেতে আর কি। কিন্তু সেই দিন রাকেশের না কেমন একটা মনে হচ্ছিল রাত্রেবেলায়, বারবার করে কেমন একটা কাদার আওয়াজ ওই ঘরের থেকে আসছে। রাকেশের একটা কম দামি ফোন ছিল, সেই ফোনের ফ্ল্যাশ লাইটটা সে জ্বালালো, দেখলো বাকি সবাই ঘুম রয়েছে, তাহলে তারা কি আওয়াজ শুনতে পাচ্ছে না? কিন্তু দিব্যি শুনতে পাচ্ছে একটা মহিলা কণ্ঠস্বর যে প্রচুর পরিমাণে কাঁদছে, এবং সেটা খুব আস্তে আস্তে সুরেলা কণ্ঠে। আর সেই আওয়াজটা ওই আগে যে কিচেনটা ছিল সেইখান থেকেই আসছে। অভিভূত হয়ে গেছে রাকেশ। রাকেশ বলল, আমি সেই সময় না কিছু বুঝতেই পারছিলাম না কি করব, মনে হচ্ছিল ওখান থেকে উঠে চলে গিয়ে দেখি একবার রান্নাঘরের দিকে যে ওখান থেকে আওয়াজটা কিসের আসছে। রাকেশ উঠতেও গিয়েছিল, কিন্তু সেই সময় আবার তার সেই বন্ধু যে সকালে তাকে আটকে ছিল, সেই বন্ধুই কিন্তু তাকে পাটা না এরকম ধরেছে, পাশাপাশি তো শোয়ে, পাটা এরকম করে ধরে রেখেছে। ও তো ভয় পেয়ে গেছে, মানে ভয় লাগে না যে ওরকম একটা পরিস্থিতি, ওর এমনি ভয় লাগছে কিসের আওয়াজ, আর তৎক্ষণাৎ একজন কেউ পা ধরে বসবে, ও তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছে। কিন্তু তাকিয়ে দেখলো ওর বন্ধু সে উঠে পড়েছে। তখন বলছে কোথায় যাচ্ছিস? বলছে তুই কি এরকম আওয়াজটা পাচ্ছিস, কেমন একটা কাদার আওয়াজ আসছে না? বলছে কই না তো, আমি তো পাচ্ছি না। কিন্তু এই কথাটা বলার সাথে সাথে ওই ছেলেটির কিন্তু চোখ না মোটা মোটা হয়ে গেছে, চোখটা গোল গোল করে ফেলেছে। হয়তো সে আশা করেনি যে এই রাকেশ এই আওয়াজটা শুনতে পারবে। বলছে তুই কি শুনতে পারছিস? বলছে হ্যাঁ আমি তো শুনতে পারছি, রাকেশ বলছে। তখন ওই ছেলেটি বলছে এটা তো ভালো লক্ষণ নয়, আমরা তো কেউ শুনতে পাচ্ছি না। আর আমি শুনেছি আগের একটা সিনিয়র দাদা যে এখন নেই, সে বলেছিল এখানে আগে যে ছেলেটি ওই যে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল না, ওই ছেলেটি এরকম শুনতে পেত। শোন, তোকে বারবার করে বলছি তুই আমার সাথে পাশে পাশে এরকম ঘুমাবি, আর কোথাও কিন্তু তুই রাত্রেবেলা যাবি না, আর দিনের বেলা যাওয়ার তো কোনো দরকারই পড়ছে না ওই দিকটায়, তাই প্লিজ তুই সেধে বিপদ ডেকে আনিস না। রাকেশ তখন আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল, রাত্রে ঘুমিয়ে পড়েছিল। রাত্রে আওয়াজ টুকটাক হচ্ছিল কিন্তু সেগুলোকে আর পাত্তা দেয়নি, ও ঘুমিয়ে পড়েছে।
পরের দিন সকাল হলো, আবার কাজ কাম শুরু হলো, সারাটা দিন ওভাবে কেটে গেল। সন্ধ্যাবেলা ওরা কিন্তু রেগুলার ওরকম বেরোয়, ঘরের মধ্যে বসে কি করবে, ওরা রাস্তাঘাটে আশেপাশে ঘুরে বেড়ায়, আর দরকার পড়লে তো ফোন করে দেওয়া হয়। সত্যি বলতে সন্ধ্যাবেলা দরকার ওদের পড়ে না, কারণ সন্ধ্যাবেলা যারা ওখানে ঘুরতে আসে, ওই হোটেলে থাকে, তারা সবাই সন্ধ্যাবেলা বেরিয়ে যায়, তারা সেখানে থাকেই না বললে চলে। তাই সন্ধ্যাবেলা অতটা কাজ থাকে না, বেশিক্ষণ তারা বাইরে থাকতে পারে না। ওই বিকেল থেকে সন্ধ্যা এইটুকু টাইম থাকতে পারে, কারণ রাত্রে খাবারও তো তৈরি করতে হবে, তার আগে তারা চলে আসে আর কি। কিন্তু সেই দিন যখন তার বন্ধুরা বলছে একটু বিকেল বিকেল হবে, সন্ধ্যা সন্ধ্যা, যে চল আবার একটু ঘুরে আসি আর কি, তখন রাকেশ না কি মনে হলো বলে ফেললো, না আজকে না যাবো না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি ঘরের মধ্যে একটু বিশ্রাম নিই, তারপরে তো আবার রাত্রের কাজ করতে হবে। ওকে কিন্তু বারবার করে সবাই বলছিল যে যেতে গেলে হয়তো শরীরটা ভালো লাগবে, তুই চল, কিন্তু ও কোনো মতে যেতে চাইছিল না। ও বারবার করে বলছে যে আমার না মনটা সায় দিচ্ছিল না, মনে হচ্ছে এখানে আমি থেকে যাই, আমাকে কেউ যেতে দিচ্ছে না, এই ঘরের প্রতি আমার একটা টান অনুভব হচ্ছে, এখানে আমার থাকতে হবে এইটুকু সময়। ওর বন্ধুরা সবাই চলে গেল, ওরকম ঘরের মধ্যে শুয়ে শুয়ে নিচে বিছানাতে শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিল। কিন্তু সেই সময় না কেমন একটা আওয়াজ আসছে, ওই ওরকম আবার কাদার আওয়াজ। ঘরের থেকে বেরোলো, ওইখানে যেতে হলে কিন্তু আগে যে মডিউলার কিচেনটা রয়েছে না, সেটা কিন্তু পেরোতে হয়। ও বাদিকে দেখলো দরজাটা বন্ধ, অর্থাৎ তার মানে ঘরের মধ্যে এখন কেউ নেই, আর নতুন কিচেনটার মধ্যে এখন কেউ নেই। ও সেখানে আর ঢুকলোই না, নতুন কিচেনে ঢুকলো না, সেখান থেকে সোজা পেছন দিকটায় চলে গেল। সেখানে গিয়ে দেখলো সেই ভগ্নপ্রায় রুমটা রয়েছে। কি মনে হলো, রুমের যে দরজা না, যেটা আর কি তালা দেওয়া, ওটা বারবার করে এরকম করে দুবার ধরলো, জোরে ধাক্কালো, দরজা খুললো না, আটকানো রয়েছে। তো তখনও জানলার দিকে গেল, দেখলো জানলা অর্ধেক তো ভাঙা রয়েছে, জানলাটাকে দুইবার ঠেললো, কিন্তু জানলা খুললো না। ভাঙা রয়েছে কি হয়েছে, জানলা তো পুরোপুরি আটকে দেওয়া রয়েছে, কোনো মতেই খুলছে না। তারপর ভাবলো যে না থাক, চলে যাই। রাকেশ আবার চলে আসতে লাগলো, কিন্তু হঠাৎ করেই দরজা খোলার যেমন ক্যাচ ক্যাচ আওয়াজ হয় না, সেই আওয়াজ হয়ে দরজাটা খুলে গেল। রাকেশ পিছন ফিরে তাকিয়ে দেখলো যে তালাটা পুরো নিচে পড়ে গেছে, আর দরজাটা অর্ধেক পুরো খুলে গেছে। রাকেশের গাটা শিরশির করে উঠল। রাকেশ নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, না ওই রুমের মধ্যে আমার যাওয়া যাবে না, আমি এখান থেকে চলে যাই, কিন্তু রাকেশের পা না কোনো মতেই সরছে না। তখন কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছে, ওদিকে কিন্তু আলো জ্বালানো নেই, আলো জ্বলেই না। এটা নাকি আগেও শুনেছে, ওর বন্ধু বলেছিল যে জানিস তো যদি ওখানে কোনো লাইট দেওয়া হয়, কোনো কারণবশত ওই লাইটটা না ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, জ্বলেই না। এবার এই মডিউলার কিচেনটায় যে আলোটা জ্বালানো রয়েছে আর কি, সেই আলোটা ওই পর্যন্ত চলে যায়, মোটামুটি হালকা দেখা যাচ্ছে, কিন্তু খুব আলো তো ওই দিকটায় নেই, অন্ধকার তো অবশ্যই রয়েছে। রাকেশের কেমন একটা লাগছে, সে শত চেষ্টা করেও কিন্তু ওখান থেকে সরতে পারছে না। ও ভাবছে যে এখান থেকে চলে যাবে, কিন্তু ওর পা নড়ছে না, ওর সামনের দিকে পা যাচ্ছে না, কিন্তু পেছন দিকে যে একটা পা দিল, পেছন দিকে দিব্যি কিন্তু পাটা চলে গেছে। ও কি করলো, পেছন দিকে গেল। একটা কৌতূহল থাকে না মনের মধ্যে, ওর বন্ধুর বলা কথাগুলোর জন্য কিন্তু ওর একটু ভয় ভয় লাগছিল, কিন্তু রাকেশের সাহস প্রচুর। রাকেশ তখন কি ভেবে মনে হলো যে একটু যাই না, ভেতরে গিয়ে দেখি না ভেতরে কি আছে। বারবার করে যেতে বারণ করে কেন ওই রুমটার ভিতরে, তারপর একটু দেখেই আবার এসে দরজা বন্ধ করে দেব। রাকেশ তখন দরজার সামনে গেল। দরজার সামনে গিয়ে যে ঘরের মধ্যে একটা পা দিয়েছে না, তখনই চিড়চিড় করে একটা পাখি ওখান থেকে উড়ে চলে গেল দাপিয়ে দাপিয়ে। আর সেই আওয়াজে পুরো শরীরটা শিউরে উঠল রাকেশের, কেমন একটা ভয় ভয় লাগছিল। পরে ভাবলো যে না, এই ঘর তো ফাঁকাই পড়ে থাকে, তাই হয়তো পাখিরা এখানে এসে বসবাস শুরু করেছে, বাসা বেঁধেছে, তাই ওকে দেখে বা এখানে যেহেতু কেউ আসে না, তো তাই কারোর আওয়াজ পেয়ে পাখিটা হয়তো ভয় পেয়ে চলে গেছে। ও ঘরের মধ্যে দেখলো যে যেরকম কিচেন হয় আর কি, পুরো সেইভাবে সাজানো রয়েছে, তেমন কোনো জিনিসপত্র সেখানে নেই। ও তখন ওই ঘরের পুরো মাঝখানে চলে গেছে, কিন্তু হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া ওর পুরো সারা শরীরকে ছুঁয়ে গেল। থরথর করে কাঁপছিল রাকেশ। আর সেই সময় ওখানে একটা ছোট বাক্স রাখা ছিল শুধু, আর সেই বাক্সটাই ঝনঝন করে আওয়াজ করে উঠল। আর তখনই পুরো শিউরে উঠল রাকেশ, আর সেখান থেকে তৎক্ষণাৎ সে বাইরে বেরিয়ে আসলো। দরজা দিতে সে ভুলেই গেছে, তার শরীর এতটা পরিমাণে কাঁপছে, আর ওই আওয়াজে এত ভয় পেয়ে গেছে রাকেশ, সে দরজা দেওয়ার কথা না ভুলেই গেছে। সেখান থেকে সোজা সে রুমের মধ্যে চলে এসে না একটা কাঁথা, মানে শীত করছে ওর, একটা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। তার কিছুক্ষণ পরে তার বন্ধু বান্ধবরা চলে এসেছে, ওকে ডাকছে যে কি ব্যাপার, কি হলো, জ্বর এসছে নাকি? আবহাওয়া তো মোটামুটি ঠিকই আছে, ঠান্ডা তো নেই, কি হয়েছে তোর?
তখন ওদের আওয়াজ শুনে ও কথাটা এরকম করে খুলে বললো যে না তেমন কিছু না, একটু ঘুম পাচ্ছিল তাই। বলছে ওর সন্ধ্যা প্রায় হয়ে গেছে তো। তখন রাকেশের হঠাৎ করে মনে পড়ে গেছে যেহেতু দরজা দিয়ে আসেনি, ওরই তো দোষ হবে, কারণ ওইদিকেও যাচ্ছিল। ওই দরজা খোলা দেখলে তো সবাই বুঝতে পারবে ঘরের মধ্যে কেউ প্রবেশ করেছিল। আর যদি মালিক জানতে পারে বা এখানকার সিনিয়ররা জানতে পারে তাহলে তো ওকে বকাবকি করবে, হতে পারে কাজ থেকে তাড়িয়ে দিল। আর ওর তো টাকার দরকার, ও না ভীষণ টেনশনে পড়ে গেছে। ও কি করবে না বুঝতে পারছে না, অস্বস্তির মধ্যে পড়ে গেছে ও। তখন ওর বন্ধু জিজ্ঞেস করছে কি হয়েছে রে, তুই এরকম করছিস কেন, শরীরটা অসুস্থ নাকি? বলছে না না কিছু না, চল বাইরে চল বাইরে চল। ও ভাবছে এখান থেকে বাইরে বেরিয়ে কখন দরজাও বন্ধ করবে। আর তাছাড়া এখান থেকে কিন্তু সোজা দেখা যায় না এই রুমটাকে, একটু ভেতর দিকে একটু পাশ কাটিয়ে রুমটা আর কি। কিন্তু এই সময়টা তো প্রচুর ভিড় থাকবে কিচেনে, রান্নাবান্না রাতে রান্নাবান্না করতে হবে, অনেকেই থাকবে এখন। ও কি করে এখন দরজা বন্ধ করবে ও কিছু বুঝতে পারলো না। রুম থেকে বেরোলো, সবাই বেরিয়ে গেছে রুম থেকে। গিয়ে দেখলো যে কিচেন, যে নর্মাল যে কিচেনটা আর কি, সেই কিচেনে সবাই ঢুকে গেছে, রান্নাবান্না শুরু করে দিয়েছে, মানুষজনের চলাচল ওখান থেকে যাচ্ছে আসছে, কাজ করতেই আছে সবাই। যদি কেউ ওই যে রুম যে কিচেনটা, সেই কিচেনের দরজা পেরিয়ে সামনে আরেকটু যায় তাহলে সে ওই পুরনো কিচেনটাকে দেখতে পারবে, নতুবা নয়। আর ওদিকে অনেকে যায়ও না, কারণ সোজা তো এই দরজায় ঢুকবে, আর সামনের দিকে যাওয়ার তো প্রশ্নই আসছে না, ওইদিকে তো কোনো কিছু নেই ওই রান্নাঘরটা ছাড়া। রাকেশ তখন ইচ্ছা করে ওইদিকে গেল, কিন্তু রাকেশ গিয়ে দেখলো দরজা পুরোপুরি বন্ধ আর তালাটা দেওয়া। রাকেশের সারা শরীর শিরশির করে উঠলো, সে পুরো হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়েছে। একটু আগে সে ওখান থেকে এসেছে দরজা পুরো খোলা রেখে, তালাটা পুরো নিচে পড়ে গেছিল। তাহলে ঘরটা এরকম বন্ধ হলো কি করে, আর পুরো তালা দেওয়া হলো কি করে? কারণ তালা তো ভেঙে নিশ্চয়ই পড়ে গিয়েছিল। ও তো পুরো অবাক হয়ে গেছে। আর তখন ওর সেই বন্ধুটা আবার ওকে টেনে নিয়ে এসে না বকাবকি শুরু করেছে। কি ব্যাপার বলতো, তুই ওইদিকে বারবার করে কি দেখছিস? তোর কি কোনো টান অনুভব হচ্ছে ওদিকে? এটা কিন্তু করিস না রে বাবা। এর আগে কিন্তু অনেক শুনেছি এরকম ওই ছেলেটার সাথে অনেক ঘটনা ঘটে গিয়েছিল। কারণ ওই ছেলেটা কিন্তু ওই রুমের প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়েছিল, তাই ওর সাথে কিন্তু অনেক ঘটনা ঘটছিল। তুই কিন্তু এরকম করিস না। ও তখন আর কিছু বলেনি, ভেবেছে যদি বলে হয়তো বিশ্বাস করবে না, বা যদিও বিশ্বাস করে তাহলে তো বকাবকি করবে, হতেও তো পারে সিনিয়রদের বলে দিল, তখন কি হবে। তাই রাকেশ না আর কিছু বলেনি। রাকেশ গিয়ে হেল্প করতে লাগলো কাজে, থালা বাসন মাজাও তো অনেক আছে, সেগুলো করতে লাগলো। সেই দিনের মতো মানে সেই রাতের মতো আর কি কাজ কাম সব কমপ্লিট হয়ে গেল। সবাই সবার বিছানায় গিয়ে শুয়ে পড়লো। আর ওই বন্ধুটা কিন্তু না সত্যি রাকেশকে খুব ভালোবেসে ফেলেছে, সত্যিকারের বন্ধুই মনে করছে। তাই ও কি করলো, ওর বিছানার পাশেই না একসাথে পুরো বিছানাটা করে রেখেছে রাকেশের, যে ওরা দুজন একসাথেই ঘুমাবে। রাকেশের খুব ভালো লাগছিল যে এখানে এসে একটা সত্যিকারের বন্ধু সে পেয়েছে। সেই রাতে ওরা একটা সিনেমাও দেখলো একসাথে। রাকেশ আর তার বন্ধু সাউথ ইন্ডিয়ান একটা সিনেমা দেখছিল, হেডফোন সহ। কিন্তু একটা হেডফোন একজনের কানে, আর একটা যেভাবে আর কি দুজন একটা হেডফোন দিয়ে সিনেমা দেখে সেরকমই আর কি দেখছিল। কিন্তু পাশে যে ডান কানটা ওর খোলা ছিল, সেই কানে না হঠাৎ করে কেউ মনে হলো রাকেশ বলে ডাক দিল। পুরো শিউরে উঠলো, কি ব্যাপার, কি হলো? তখন ওর বন্ধু বলছে কি রে এরকম করছিস কেন? বলছে মনে হলো আমার নাম ধরে কেউ ডাকছে। বলছে কই তোর নাম ধরে, আমি তো শুনতে পাচ্ছি না। বলছে না, আমার কানের কাছে এসে কে যেন আমার নাম ধরে ডাকলো। বলছে ধুর কি সব তুই বলছিস, এই সিনেমাটা দেখ। ওরা আবার সিনেমা দেখলো, তারপর আবার না শুয়ে পড়েছে। কিন্তু রাত্রে বেলায় রাকেশ স্বপ্ন দেখছে একটা মহিলা, খুবই অল্প বয়স্ক, ওই 24-25 বছর হবে, কিন্তু তার চেহারা খুবই বিভৎস, মনে হচ্ছে পুরো আগুনে ঝলসানো কোনো মাংসপিণ্ড। সে এসে বলছে যে আমি মরতে চাইনি, ওরা চাইলে আমাকে বাঁচাতে পারতো, আমার মৃত্যুর জন্য এখানকার স্টাফই দায়ী, এরা আমাকে ইচ্ছে করে মেরে ফেলেছে, কিন্তু কেউ আমাকে বাঁচায়নি, তাই আমি এখান থেকে মুক্তি পাচ্ছিও না। এই কথাটা শুনে রাকেশ না ধরপড় করে উঠে পড়েছে, আর তাকে দেখে তার বন্ধু উঠে গেছে। সে বলছে কি ব্যাপার, কি হয়েছে তোর? বলছে জানিস তো আমি এরকম স্বপ্ন দেখেছি, এই ব্যাপার। বলছে কেন রে, স্বপ্ন দেখেছিস কেন? ওই কথাটা শুনে না ওর বন্ধু না কেমন একটা হয়ে গেছে যেন। বলছে কি ব্যাপার, তুই এরকম করছিস? বলছে দেখ, সত্যি বলতে আমি না শুনেছি যে ওই যে কিচেনটা আগে ছিল সেখানে নাকি একজন মহিলা আগুনে পুড়ে মারা যায়। গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়, আর তারপরে তার গায়ে আগুন ধরে যায়, আর সেখান থেকে সে বেরোতে পারেনি। এখানে নাকি অনেকেই দেখেছিল যে ওই মহিলাটার গায়ে এরকম আগুন ধরে যাচ্ছে, কিন্তু কে যাবে বল? কেউ ওনাকে তখন বাঁচাতে পারেনি, কারণ তার সমস্ত শরীরটাই পুরো আগুনে ধরে গিয়েছিল। তাকে যে বাঁচাতে যাবে তারই গায়ে আগুন ধরে যাবে। এটা আমি শুনেছি, কিন্তু তুই তো সেই স্বপ্নই দেখেছিস রে, তুই এটা বলছিস আর কি। আর তুই এরকম স্বপ্ন দেখলি কেন?
এখানে তো বহুদিন হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি। আগে যে ছেলেটা কাজ করতে শুনেছি সেই ছেলেটাকে 3-4 বছর আগে এখানে থেকেছে, আর তার সাথে এরকম ঘটনা ঘটেছিল। বহু বছর তো সব ভালোই ছিল, তেমন তো কোনো সমস্যা হয় না। আর এটাও আমি শুনেছি যদি কেউ ওই রুমের মধ্যে প্রবেশ করে তার সাথে নাকি এরকম ঘটনা ঘটে। কিন্তু তুই তো রুমের মধ্যে প্রবেশ করিসনি, তাহলে তুই এরকম স্বপ্ন এরকম দেখছিস কেন? এটা তো হওয়ার কথা নয়। তখন রাকেশ কি করে বলবে যে রুমের মধ্যে প্রবেশও করেছিল, আর ওর গাটা পুরো শিউরে উঠেছিল, ওর ভালো লাগেনি ওই রুমের মধ্যে প্রবেশ করে। তখনও কিন্তু রাকেশ এই কথাগুলো বলেনি। ও বলছে যদি এই ঘটনাগুলো বলে দেয় আর যদি তার কাজটা চলে যায় তাহলে কি করে সে বাড়িতে টাকা পাঠাবে আর তার বাবা লোনগুলো শোধ করবে। কারণ তার শত কষ্ট হলেও এই হোটেলে থেকে যেতে হবে। সেই রাতটা কোনো ক্রমে কাটলো। পরের দিন সকাল হলো, কিন্তু কিছুই ভালো লাগছে না রাকেশের। বারবার করে মনে হচ্ছে যে কেমন একটা কষ্ট তার মনের মধ্যে, মানে সে বুঝতে পারছে সেই মহিলাটার জন্য তার কষ্ট হচ্ছে। এটা তার কেন হচ্ছে সে বুঝতে পারছে না। ঠিক মতো সে কোনো কাজে মনও দিতে পারছে না, আর কাউকে কিছু না বলতেও পারছে না। সেদিন সন্ধ্যাবেলায় আবার ওরকম মনে হচ্ছিল রাকেশের। সে যাবে না, সে থাকতে চায় এখানে। আর তার আজকে বেশি করে মনে হচ্ছে তার এখানে থাকতেই হবে। কিন্তু সেই বন্ধুটা সমস্ত কিছু বুঝতে পেরে কিন্তু আজকে জোর করে রাকেশকে নিয়ে গেছে। রাকেশ যেতেই চায়নি, আর ওই যে নিয়ে গেছে সমুদ্রের পাড়ে বসেছে, সেখানে গিয়ে ছটফট করছে সে। বারবার করে সে পিছন ফিরে তাকাচ্ছে। মনে হচ্ছে সেই মহিলাটা তার পাশে বসে রয়েছে, সে পেছনে রয়েছে আর তপ্ত নিঃশ্বাস ফেলছে ওর শরীরে। ও পেছনে তাকাচ্ছে, দেখছে না তেমন তো কিছু নেই। তাহলে ওর এরকম মনে হচ্ছে কেন? এরকম তো কোনোদিন ওর মনে হয়নি। রাত্রেবেলায় আবার ওরা গেছে, কাজকাম সব করেছে, শুয়ে পড়েছে। কিন্তু সেদিন রাকেশ বলতে পারলো না রাত্রেবেলায় মাঝরাত্রে রাকেশ কি করে সেই ঘরের সামনে গেল। রাকেশ শুধু বলল ওর বন্ধু নাকি ওকে খুঁজে না পেয়ে একটা বন্ধুকে ডেকে ওখানে গেছিল, কিন্তু ওকে ওখানে গিয়ে দরজার সামনে পুরো অজ্ঞান অবস্থায় পায়। তারপরে ওকে নিয়ে আসে, জল-টল দেওয়া হয়, চোখে জল-টল দিলে আবার সে জ্ঞানটা ফিরে পায়। আর সেই রাতেই সবাই জানতে পারলো, সবাই বলতে স্টাফরাই জানতে পারলো যে ওই ঘরের থেকে আবার আগের মতো ঘটনা ঘটছে, যেটা প্রায় বহু বছর কিন্তু বন্ধ ছিল। সব স্টাফরা জেনে গেল। পরের দিন সকালে ওখানকার সিনিয়র যে স্টাফরা আছে তারা এসে রাকেশকে বলল যে রাকেশ, তুমি কি কোনো ক্রমে ঘরের মধ্যে গিয়েছিলে? সত্যি কথা বলো। কিন্তু রাকেশ না তখনও সত্যি কথা বলেনি, কারণ তার তো কাজের দরকার। তখন আবার সেখানকার সিনিয়র তাকে বলছে, দেখো রাকেশ, তোমার তো শরীরটা ভালো লাগছে না, আর তুমি রুমের মধ্যে গেছো, আবার কি সে আগের ঘটনা পুনরাবৃত্তি হবে? এটা তো আমরা বুঝতে পারছি না। যদি হয় তাহলে কিন্তু হোটেলটার বদনাম হবে। তুমি একটা কাজ করো, তুমি বাড়ি ফিরে যাও। রাকেশ তখন তার সিনিয়র স্টাফের পা ধরে বসেছে আর বলছে, আমাকে স্যার এখান থেকে পাঠাবেন না, আমার একান্ত টাকার দরকার, আমার কোনো সমস্যাই হবে না, আমি কথা দিচ্ছি আমি ওদিকে আর কখনোই যাব না। কারণ রাকেশ তো কোনো মতেই যেতে চাইছে না এখান থেকে, টাকার দরকার তার। কিন্তু কি একটা সমস্যার মধ্যে সে পড়ে গেছে। এই কারণেই প্রথমে ঘটনাগুলো বলেছিলাম যে ওর টাকার কেন দরকার। তাই সে এখান থেকে কোনো মতেই যেতে পারবে না। যেভাবে ও বলছে তার কথা শুনে কিন্তু সিনিয়র স্টাফদেরও খারাপ লাগছে, ভেবেছে হয়তো সত্যি ছেলেটা টাকার দরকার। তাই তারা না আর কিছু বলেনি, বলছে ঠিক আছে, দেখো তুমি নিজের খেয়াল রেখো, আর কোনো কিছু যেন অসুবিধা তোমার না হয়, তুমি এটাও দেখতে পারো। কিন্তু সেই সময় আরেকজন সিনিয়র স্টাফ, তিনি না খুবই ভালো, সবাই ওখানে খুবই ভালো, তিনি বলছেন একটা কাজ করতে পারো, যেহেতু ওই যে কিচেনটা সেখান থেকে তোমাদের স্টাফ রুমটা কিন্তু একটু কাছাকাছি হয়ে যায়, আমাদেরটা আরো পাশের দিকে চলে যায়, এখান থেকে দেখাই যাবে না কোনো মতে, ওটা দেখা ওখান থেকেও যায় না, তবু এটা অনেকটা দূরে হয়। তুমি একটা কাজ করতে পারো, আমাদের রুমটা ফাঁকা আছে, এক দুজন থাকতে পারবে, তুমি আমাদের রুমে এসে থাকতে পারো। রাকেশের সেই বন্ধু বলল, তুই যা, ওই রুমে গিয়ে থাক, তাহলে হয়তো কোনো সমস্যা হবে না। তাই সে সিদ্ধান্ত নিল আজকে রাত থেকে সেই রুমের মধ্যেই থাকবে। আজকে সন্ধ্যাবেলা ওরা না কেউ বেরোতে পারেনি, প্রচুর কাজের চাপ দেখা গিয়েছে, সন্ধ্যা থেকে কাজ শুরু হয়ে গেছে। এর মাঝখানে রাকেশ থালা বাসন ধোয়ার পরে ওর মনে পড়লো যে ওর ফোনটা সে রুমের মধ্যে রেখে গেছে। এই যে রুমটা, যে রুমে আগে ছিল সেই রুমে কিন্তু এখন রয়েছে, আজকে রাত থেকে সব ওই রুমে যাবে আর কি, ও যাবে আর কি। তো ওই রুমের মধ্যেও গেল, গিয়ে ফোনটা আনতে গেল, কিন্তু হঠাৎ করে মনে হলো যে পেছন থেকে কোনো মহিলা দাঁড়িয়ে রয়েছে, সেরকম যে আর কি আগুনে পুরো দগ্ধ হয়ে গেছে। কিন্তু তাকিয়ে দেখলো সে ওখানে নেই। ওনা ভাবছে আমি বেশি এটাকে প্রশ্রয় দিচ্ছি, আমি হয়তো ভয় পাচ্ছি, তাই মনের মধ্যে আমি কল্পনা করে নিচ্ছি এইসব কিছু। ও ফোনটাকে নিয়ে নিজেকে না একটু ঝেড়ে দিল, বললো না আর কিছু ভাবা যাবে না, কোনো সমস্যাই এখানে নেই, আমার কাজ করতে হবে, আমার টাকার দরকার, আমি আর কিছু ভাববো না। তখন রাকেশ ফোনটাকে নিয়ে আবার গড়গড় করে হেঁটে চলে গেছে। কাজটা সব করলো, করার পরে আজকে সমস্ত বিছানা নিয়ে ওই সিনিয়র রুমের মধ্যে চলে গেছে। রাত্রে শুয়েছে,
কিন্তু মাঝরাত্রে উঠে ওই সিনিয়র যে স্টাফ সে তাকিয়ে দেখলো ওই বিছানায় রাকেশ নেই। উনি তো পুরো অবাক হয়ে গেছে, রাকেশ কোথায় গেল। ওই স্টাফ রুমের পাশে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে, বাথরুমে একবার গেল কিন্তু সেখানে দেখলো রাকেশ নেই। আর কাউকে তিনি ডাকেননি। তিনি ভেবেছেন যদি এখন ডাকা হয়, যদি আবার জানাজানি হয়, তাহলে হয়তো কাজের কোনো সমস্যা হয়ে যেতে পারে। তখন তিনি রাকেশের বন্ধুকে ফোন করলেন। সে ফোনটা তুললো আর কি। ফোনটা তুলে তাকে বলা হলো রাকেশকে পাওয়া যাচ্ছে না। সেও বাইরে বেরিয়ে আসলো। তারা দুজন বাইরে বেরিয়ে এসে বলল যে ওই রুমের মধ্যে গেলে হয় না, রুমটার দিকে দেখলে হয় না, হতে পারে ওখানে গেছে। এদিকে ওরাও তো ভয় পেয়ে গেছে, ওখানকার সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে। তারপর দুজন আস্তে আস্তে ওই দিকে গেছে। ওরা একটুখানি ওই মডেলের যে কিচেনটা, সেই কিচেনটা যাওয়ার পরেই ওরা দেখতে পেয়েছে যে না, ঘরের দরজা খোলা। তার মানে রাকেশ ওই ঘরের মধ্যেই আছে। ওরা আস্তে আস্তে কোনো ক্রমে সেই ঘরের মধ্যে প্রবেশ করলো, কিন্তু দেখলো রাকেশ সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। আর ওর মুখে হাতে সব জায়গায় একটা আঁচড়ের দাগ। ওটা দেখে না ওরা দুজন পুরো ভয় পেয়ে গেছে। ওরা ওখান থেকে আবার চলে আসার চেষ্টা করছে যে বাকিদের ডেকে আবার সেখানে যাবে, কারণ সেখানে থাকাটা মানে সুবিধার বলে মনে হচ্ছে না। ওরা দুজন ওখান থেকে বেরোতে যাবে, সেই সময় মনে হলো হ্যাচকা টানে তারা সেখানে পড়ে গেছে, কেউ একজন টান দিয়েছে আর তারা সেখানে পড়ে গেছে। কিন্তু রুমের মধ্যে কোথাও কিছু নেই। তারা টর্চ লাইট নিয়ে সেই রুমের মধ্যে প্রবেশ করেছিল, টর্চ লাইটটা পড়ে গিয়ে ওটা নষ্ট হয়ে গেছে। ঘর পুরো অন্ধকার। কেমন একটা ভয় লাগছে ওদের, কি করবে ওরা বুঝতে পারছে না। ওরা চেঁচামেচি শুরু করে দিয়েছে, আর সেই আওয়াজে বাকি স্টাফরাও সেখানে চলে গেছে। ওরা ওখানে ঢুকলো, গিয়ে দেখলো বাকি দুজন ওখানে পড়ে আছে আর রাকেশ অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সবাই গেল, ওদের বাইরে বের করে নিয়ে আসলো। রাকেশকেও সবাই কোলে তুলে নিয়ে আসলো ঘরের মধ্যে। ওরা তো ভেবেই নিয়েছে রাকেশের সাথে কোনো অঘটন ঘটে গেছে। কিন্তু চোখে মুখে জল দেওয়ার পরে ওকে অনেকবার ডাকার পরে রাকেশের জ্ঞান ফিরে এসেছে। রাকেশ বলছে যে আমি কি করে ওখানে গেছি আমি জানি না, আমি নিজেকে আবিষ্কার করলাম ওই রুমের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি, আর আমি অন্ধকারে দেখতে পাচ্ছিলাম না কিছুই, কিন্তু মনে হচ্ছে কেউ একজন তার নখের আঁচড় আমার সারা শরীরে দিচ্ছে, আর তখনই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। সেই রাতটা কোনো ক্রমে কাটে। সকালবেলায় মালিকের কাছে খবর চলে যায়, তিনি আসেন। তারপর তিনি বলেন যে ওই রুমে সত্যি একটা কিছু আছে, আমরা বুঝতে পারি, আর যে কারণে একজন তান্ত্রিককে ডেকেই কিন্তু ওই রুমটা বন্ধ করা হয়েছিল। ওই রুমের মধ্যে আপনাদের বারবার করে বলা হয়েছিল রুমের মধ্যে যেন কেউ প্রবেশ না করে, কিন্তু আপনারা কেন প্রবেশ করেছেন? আপনারা প্রবেশ করেছেন বলেই তো ওই আত্মা ওইভাবে ছাড়া পেয়ে গেল। রাকেশ না তখন বলছে, ও তো এমনি গায়ে তো হালকা হালকা জ্বর চলে এসেছে, কিন্তু মোটামুটি সে সুস্থ আছে। তখন সে বলছে, দেখুন একটা কথা বলি, আমি এরকম স্বপ্নে দেখেছিলাম স্যার। আসলে ওই আত্মাকে ওখানে বন্দি করে রাখা হয়েছে, কিন্তু আত্মা মুক্তি চায়, ও তো মুক্তি পাচ্ছে না। যদি আপনারা পারেন একজনকে নিয়ে আসুন, একজন সাধু বা যে কোনো তান্ত্রিক যেন ভালো হয়, তিনি যেন ওই আত্মার মুক্তি দেয়, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। রাকেশ না কথাটা বলে আবার চুপ হয়ে গেল, ভেবেছে হয়তো খুব ভুল কিছু বলে ফেলেছে। এত বড় একজন মালিক, তার সামনে এরকম একটা কথা বলে কি ঠিক হয়েছে? তিনি যা ভালো বুঝবেন তাই করবেন। কিন্তু না, ওই মালিক না কোনো রাগ করেনি। রাকেশের কথা শুনে বলছে, একদম ঠিক কথা বলেছো তুমি, ওই আত্মাকে বন্দি না, ওকে মুক্তি দিতে হবে। তখন আরেকজন স্টাফ বলল, দেখুন আমাদের বাড়ি এরকম পূর্ব মেদিনীপুরে এরকম একজন চেনা জানা আমার আছে, যদি বলেন তাকে ডাকতে পারি। তখন মালিক বললেন, হ্যাঁ ডাকতে অবশ্যই পারো, কোনো সমস্যা নেই। এই যে সমস্যা, এখান থেকে আমাদের মুক্তি পেতে হবে। ওনাকে ডাকা হলো। 2 দিন পরে তিনি আসলেন। আসার পরে ঘরের মধ্যে বসে যজ্ঞ করা হলো, ওই আত্মাকে মুক্তি দেওয়া হলো। সত্যি বলতে তারপরে আর কোনো সমস্যা হয়নি। প্রায় 6টা মাস নাকি সেই কিচেনটা বন্ধ ছিল, কিন্তু কোনো সমস্যা সেখান থেকে আর দেখা যায়নি। তার পরবর্তীকালে এখন সেই রুমটাকে প্যান্ট্রি হিসাবে ইউজ করা হয়। খুব ভালোভাবেই সেই হোটেলটা চলছে, আর কোনো সমস্যা কখনো হয়নি। আর রাকেশের কথা এখন একটু বলি। সে ওখানে প্রায় 2 বছর থেকেছে। 2 বছরে অনেক টাকাই সে শোধ করতে পেরেছে। তারপরে একটা বন্ধু মারফতই সে দুবাইতে গেছে, তখন কোনো সমস্যা হয়নি। এখনও সে দুবাইতেই আছে, ভালো টাকা ইনকাম করছে। তার মা বাবাও একটা সুখের মুখ দেখেছে। ওর একটা মিষ্টি গার্লফ্রেন্ড আছে, আর ও বাড়ি এসে নাকি বিয়েও করবে। ওরা সুখে থাকুক, এটাই চাই। তো এই ছিল ঘটনা। আপনাদের কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।